আসসালামু আলাইকুম। অনলাইন জব কোচিংয়ের পক্ষ থেকে স্বাগতম। আমাদের নিয়মিত গণিত ক্লাসের আজকের প্রথম ক্লাস। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে সংখ্যা। আপনারা জানেন BCS প্রাইমারি বা অন্যান্য চাকরি পরীক্ষায় সংখ্যা থেকে 2-3টা প্রশ্ন হয়ে থাকে। যারা অফলাইনে পড়তে আগ্রহী নয়, অনলাইনে পড়তে আগ্রহী, অনেক ভিডিও আছে ইউটিউবে পাবেন, ভালো ভালো টিচাররা আছে, মেন্টররা আছে। সবার থেকে কিছু না কিছু শিখতে পারবেন। তো সেরকম আমিও চেষ্টা করছি আমার স্বল্প জ্ঞানে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। বিশেষ করে প্রাইমারি নিয়োগ সামনে, অন্যান্য মন্ত্রণালয়ের বড় বড় কিছু নিয়োগ রয়েছে, সেগুলো সংখ্যাতে প্রথমে আমরা আসবো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো? মনে রাখবেন, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। ধনাত্মক তো আমরা বুঝি, সেটা হচ্ছে যেগুলা পজিটিভ আর কি, +1, +2, +3, +4। যেমন আমি 1 বলতে পারি, 2 বলতে পারি, 3, এভাবে যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেন আমরা আসবো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে অথবা ঋণাত্মক হতে পারে, তবে ভগ্নাংশ বা দশমিক হবে না, ওটা মনে রাখবেন। ভগ্নাংশ বা দশমিক হবে না। আমি আবার একটু ক্লিয়ার করি। আর স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেগুলো হচ্ছে +1, +2, +3। এখানে কিন্তু কোনো মাইনাসও নেই, শূন্যও নেই, শূন্য থাকবে না। তবে পূর্ণ সংখ্যার মধ্যে 1, 2, 3 এগুলোও থাকবে, শূন্যও থাকবে, +, -1, -2, -3 সবই থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছেন? স্বাভাবিক সংখ্যা হচ্ছে শুধুমাত্র পজিটিভগুলা, আর পূর্ণ সংখ্যা হচ্ছে পজিটিভ, নেগেটিভ এবং জিরো সহ যা থাকবে সেটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা জানি যে বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 9, মানে সংখ্যার মধ্যে 9। 4 অঙ্কের বললে, যদি 4 অঙ্কের বৃহত্তম বলে, 5 অঙ্কের বললে 5টা 9, 6 অঙ্কের যত অঙ্কের বলবে ততটা 9। এরপর আসেন ক্ষুদ্রতম সংখ্যা, যেটাতে 1 দিয়ে এরপরে শূন্য থাকে। কি থাকে? শূন্য থাকে। আপনাকে যদি বলা হয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আপনি একটা 1 দিবেন, 3টা শূন্য দিবেন। দেখেন এখানে গড় হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, গড় হবে 4টা। যদি 5 অঙ্কের বলে গড় হবে 5টা, কিন্তু সামনেরটা হবে 1, মানে শুরুতে 1 দিয়ে 4টা, 5টা শূন্য। তো এগুলো কেন বুঝালাম? এখান থেকে প্রশ্ন হয় যে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য যদি হয়, তাহলে 4 অঙ্কের হচ্ছে বৃহত্তম সংখ্যা এটা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। তাহলে আমাকে যখন পার্থক্য বের করতে বলবে, তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে যা আনসার আসবেই সেটা হচ্ছে, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল বা অন্তর। বিয়োগফলকে আবার অন্তর বলা হয়, মাথায় রাখবেন। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেক সময় আমাদের পরীক্ষা আসে যে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 4 অঙ্কটি কতবার আসছে? একটা এসেছে যে 8 কয়বার পাওয়া যায়? তাহলে 8 পাওয়া যায় 20 বার, 7 পাওয়া যায় 20 বার, 6 পাওয়া যায় 20 বার। বেশিরভাগ আসে 1 কতবার? 21 বার। এটা একটু মুখস্থ করে নেবেন আপনারা। ওভাবে পরীক্ষা আসলে গুনে গুনে দেখা সম্ভব না। আপনাকে যদি বলা হয় যে 50 থেকে 1 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত 1 কয়বার আছে? তাহলে আপনি এই 0 থেকে শুরু করে 100 পর্যন্ত গুনে গুনে একটা করে অনেক সময়, এত সময় আপনার হাতে থাকবে না। সেজন্য এটা একটু দেখে নেবেন। 1056 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য? আনসার আছে 2, 3, 18, 21। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে 1056কে ভাগ করতে হবে 23 দ্বারা বিভাজ্য বলছে, তাহলে 23 দ্বারা ভাগ করে। তাহলে আমরা 23 দ্বারা ভাগ করে দেখি। এই প্রশ্নটা একটু ভালো করে বুঝেন, কারণ এখান থেকে এই টপিকটা নিয়ে
কত দ্বারা বিভাজ্য হবে, কত যোগ করতে হবে, কত বিয়োগ করতে হবে, এরকম প্রশ্ন অহরহ হয়ে থাকে। একটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে ভাই এগুলো সব বুঝতে পারবেন। এখানে বলছে 1056-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তার মানে হচ্ছে 1056-এর সাথে এখানে নিচে যে 4টা সংখ্যা আছে ওখানে যে কোনো একটা যোগ করতে হবে, যোগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। আমরা এখানে 1056-কে 30 দ্বারা ভাগ করে দেখলাম যে আমাদের 21 অবশিষ্ট থাকে, তার মানে হচ্ছে ভাগ যায় নাই। দেখেন প্রশ্নটা ভালো করে বুঝেন, উত্তরটা ভালো করে বুঝেন যে 1056-কে আমরা যদি 23 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 21 অবশিষ্ট থাকে, তার মানে হচ্ছে এটা পুরোপুরি ভাগ যায় নাই। এখন এই 1056-কে যদি 1056 পুরোপুরি ভাগ যায় না, এটাকে যদি আমি জোর করে ভাগ নেওয়াইতে হয়, না হয় এটা থেকে 21 কমাইতে হবে, তাহলে ভাগ যাইতে পারে, আর না হয় এটার সাথে 2 যোগ করতে হবে, বাড়তি থাকে। মানে 1056-কে যদি 23 দিয়ে ভাগ করা হয় মানে 45 হচ্ছে ভাগফল, 45 বার যায়, 45 বার যাওয়ার পরে আরও 21 কি থাকে, অবশিষ্ট থাকে, মানে বাড়তি থাকে। তাহলে আমি যদি এখানে আসলে এখানে 23 হইতো তাহলে কিন্তু আমার আরেকবার চলে যেত, তার মানে এখানে 23 হওয়ার জন্য আর কত দরকার, 2 দরকার। তাহলে আনসার হচ্ছে 2। এখন যদি আমাকে বলা হতো এখানে যোগ না করে কোন সংখ্যা বিয়োগ করলে, তাহলে দেখেন এখানে যে 21 আছে, আমি যদি এই 1056 থেকে 21 বাদ দিয়ে দিতাম তাহলে তো বরাবরই 45 দিয়ে যাইতো, সেরকম না? আমি আবার বলি, এরকম কোনো সংখ্যার সাথে যোগ করতে বললে বা বিয়োগ করতে বললে আপনারা ভাগ করে দেখবেন অবশিষ্ট কোনটা আছে। অবশিষ্ট থাকা মানে কি, এটা ভাগ যাওয়ার পরে আরও বাড়তি আছে, বাড়তিটা বিয়োগ করে দিলেই বরাবর মিলে যাবে, ভাগ হয়ে যাবে। আমাদের আসে বাজক সংখ্যা। কি সংখ্যা? বাজক সংখ্যা। আমাদের একটা সংখ্যা দেওয়া হয়, যেমন 72-এর বাজক সংখ্যা কত, বাজক সংখ্যা কত, এটা থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। তো মনে রাখবেন, এই ধরনের যে অঙ্ক আসুক না কেন আপনারা আগে এটাকে এভাবে ভাগ করে নেবেন। 2 হচ্ছে কয়টা, 3টা, 3 পাইলাম কয়টা, 2টা। সবসময় এটা করার জন্য এখানে যে পাওয়ারটা আছে, পাওয়ার কত, এখানে 3, আরেকটা হচ্ছে কত, 2 পাওয়ার, তাহলে এটার সাথে প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করে নেবেন, তাহলে কত হল, 3 একে 4 লিখবেন, 4 গুণ এখানে 2 একে 3, 3 4 12। আমি আরেকটা বুঝাচ্ছি, 540-এর বাজক সংখ্যা কত, 540-এর বাজক 3টা, 3 কিউব গুণ 5 কয়টা, একটা। আচ্ছা, তাহলে বাজক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমি বলছি যে এখানে সবসময় একটা কি করে নেবেন, 1 যোগ করে নেবেন, তাহলে কত হয়, এখানে 2 আর 1 কত হয়, 3, 3 একে 4, 1 একে 2। তাহলে এবার আমরা গুণ করব, কত হবে তাহলে, 3 4 12, 12 2 24, আনসার হবে 24। 540-এ 24টা বাজক সংখ্যা আছে। হ্যাঁ, এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। নেক্সট আরেকটা টপিক নিয়ে আজকে আলোচনা করি, সেটা হচ্ছে অনেক সময় প্রশ্ন এসে থাকে যে নিচের কোনটি জোড় সংখ্যা হবে, নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে। কিছু সংখ্যা দেওয়া থাকে, সেটা প্রতীক আকারে দেওয়া থাকে, এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই বা এক্স প্লাস 2y, সেরকম দেওয়া থাকে। তো সেরকম আমি একটা অঙ্ক লিখি, যেমন এক্স এবং ওকে, তাহলে নিচে এখানে দিল, তাহলে দেখেন এখানে উপর প্রথমে বলা আছে এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা। এরকম কোনো প্রশ্ন আসলে আপনি মনে মনে ধরেন, আমরা তো জানি এক বিজোড় সংখ্যা, তাহলে আমি x সমান 1 ধরে নিই। ওয়াইও বিজোড় সংখ্যা, তাহলে ওয়াই সমান আপনি 1 ধরতে পারেন বা ওয়াই সমান আপনি 3ও ধরতে পারেন, যে কোনো আপনার ইচ্ছে মতো যে কোনো বিজোড় সংখ্যা ধরবেন, কোনো সমস্যা নাই। সেটা 1 হোক, 3 হোক, 5 হোক, 7 হোক, 9 হোক। জোর বললে জোর ধরবেন, বিজোড় বললে বিজোড় ধরবেন। জোর বললে 2 4 6 8 থেকে যে কোনো একটা ধরে নেবেন। তো সর্বনিম্ন যেটা থাকবে সেটা ধরে নিয়ে আপনাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে দেখেন, আমি যদি এখানে মানগুলো বসাই, এটার নিচে যদি 1 বসাই, এটার নিচে যদি 3 বসাই, +1, তাহলে 1 যোগ 3 যোগ 1, 1 যোগ 3 যোগ 1 কত হলো, 3 একে 4, 4 একে 5, আনসার হচ্ছে 5। এখানে বলছে নিচের কোনটি জোর হবে, তাহলে আমি আনসার পেলাম 5, তাহলে এটা বাদ। এক্স আর ওয়াই, আমি 1 আর 3কে যদি গুণ করা হয়, 1 গুণ 3 সমান সমান 3, এটাও বাদ। এক্স ওয়াই প্লাস 2, এখানে 1 গুণ 3 প্লাস 2, তাহলে 3 একে 3, 3 দিয়ে 5, এটাও বাদ। এক্স প্লাস ওয়াই, দেখেন 1 যোগ 3 সমান সমান কত হচ্ছে, 4, এটাই পাইলাম
জোড় সংখ্যা। তো এরকম আরও অনেক অঙ্ক এসেছে, যেমন আমি আরও একটা যদি দেখাই আপনাকে, এবং ফি দুটি জোড় সংখ্যা। দেখেন আমি 3টে লিখলাম, তাহলে এখানে দুটি জোড় ধরতে বলছে, দুটি জোড়। তাহলে ধরেন আমি একটা 2 ধরে নিই আর একটা 4 ধরে নিই, বা 2 ধরতে পারেন, সমস্যা নাই। তাহলে দেখেন এখানে বসান, তাহলে 2 + 2 × 4, তাহলে 4 2 8, তাহলে কত হচ্ছে 8 10। এটা হবে না, এটা জোড় সংখ্যা। এন ফি, এন হচ্ছে 2, ফি হচ্ছে 4 + 1, তো 4 2 8 + 1 9, তাহলে এটা হচ্ছে বেজোড় সংখ্যা, আনসার হবে এটা। এন প্লাস পি হবে না কেন? এন হচ্ছে 2, পি হচ্ছে 4, = 6। আপনি এখানে 2 ধরতে পারেন, 2 ধরলে আপনার ক্যালকুলেশন আরও ইজি হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।